আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা রেওমিলের বেসিকটা দেখবো। আমরা গত ক্লাসে শিখেছিলাম কি? আমরা গত ক্লাসে শিখেছিলাম রেওমিলে কি কি অন্তর্ভুক্ত হবে না, ওইগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখবো রেওমিলের কিভাবে কাজটা করে, রেওমিলটা কিভাবে আমরা করে থাকি। আচ্ছা, ধরো আমরা জানি রেওমিল এর পাঁচটা ঘর। কয়টা ঘর? পাঁচটা ঘর। এইভাবে একটা একটা ক্রমিক নং থাকে। কি থাকে? ক্রমিক নং থাকে। তারপরে ডেবিটের ক্রেডিট এই ঘরগুলি থাকবে। মানে আজকে আমি এই ক্লাসটা হবে নমুনা ছক, অর্থাৎ রেওমিলটা আমরা কিভাবে প্রয়োগ করব ওই জিনিসটাই শিখবো। এর পরবর্তীতে ধাপে ধাপে 1 নং 2 নং 3 নং সৃজনশীলগুলি আমরা করে থাকবো আর কি, করবো আর কি। আচ্ছা, আমরা নমুনা একটু দেখি কিভাবে স্বাভাবিক রেওমিলটা হয়ে থাকে। আচ্ছা, আমি বেসিকটা দেখাবো, জাস্ট আমি বেসিকটা শেষ করব। এখানে হিসাবের শিরোনাম, হিসাবের শিরোনাম, শিরোনাম এটাকে ডেবিট টাকা বলা হয়, ডেবিটের ঘর। এটা ক্রেডিটের ঘর। হ্যাঁ, আর এটা হলো খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। এখানে রেওয়া মিল লিখতে হবে, রেওয়া মিল। আর এখানে 31-এ, আচ্ছা এটা তোমরা পরবর্তীতে এমনি পারবা, এইগুলি লিখতে হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা রেওয়া মিলে এই পাঁচটা ছক করে থাকি। কয়টা? এক ঘর কয়টা হয়? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা ঘর হয়ে থাকে। আমাদের উপরে কিছু এন্ট্রি দেওয়া থাকে, উপরে উদ্দীপকে আমাদের কিছু এন্ট্রি দেওয়া থাকবে। হ্যাঁ, এটা সঠিক ডেবিট ক্রেডিট এভাবে বসাইতে হবে, সঠিকটা মানে সঠিক জায়গায় বসাইতে হবে। আচ্ছা, আমরা একটু টেকনিক দেখি। মানে জাস্ট ডেবিটে, ডেবিটের ঘরে কি বসে? ডেবিটের ঘরে বসে সম্পদ, ডেবিটের ঘরে বসে ব্যয়, উত্তোলন। তারপরে ক্রেডিটের ঘরে বসে কি? আয় বসে, দায় বসে, মূলধন বসে। আচ্ছা, আমাদের উপরে ধরো দেওয়া আছে, এখানে ক্রয় দেওয়া আছে 10,000 টাকা। এই জিনিসটা ধরো 1 নং দেওয়া আছে, আমরা 1 নং লিখলাম। কি লেখা আছে? ক্রয় লিখলাম। আচ্ছা, ক্রয়টা কি আগে বুঝতে হবে। আগে এই জিনিসটা বুঝতে হবে, খুব গুরুত্ব সহকারে দেখো, এই জিনিসটা বুঝতে হবে। ক্রয়টা কি? ব্যয়। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে প্রয়োগ করা ইজি হবে। এখন ক্রয় হলো ব্যয়, ক্রয়টা কি? ব্যয়। তাহলে এই ক্রয়ের টাকাটা ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? একটু লক্ষ্য করো। ক্রয় মানে ব্যয়, ব্যয়টা কোথায় বসতে পারে? ডেবিট না ক্রেডিট? তো দেখি ডেবিটের ঘরে কি কি বসে? সম্পদ বসে, ব্যয় বসে, উত্তোলন বসে। তাহলে কি আমরা এখানে ব্যয় পাইছি, ক্রয়টা কি আকারে পাইছি? ব্যয় আকারে পাইছি। ক্রয় কি আকারে পাইছি? ব্যয় আকারে পাইছি। সুতরাং ক্রয়ের যে টাকাটা আছে সেটা ডেবিট ঘরে বসবে। কত? 10,000 টাকা। এই যে 10,000 টাকা বসাইলাম। ধরো এখানে 2 নম্বর আছে মূলধন, মূলধন 1 লক্ষ টাকা। মানে আমি আমার মতো বোঝানোর জন্য তোমাদের নমুনা ছক যেভাবে করানোর দরকার সেটা করছি। আচ্ছা, তাহলে আমরা 2 নং লিখলাম মূলধন। আচ্ছা, এখানে মূলধন নির্দিষ্ট বলাই আছে, অর্থাৎ যে 1 লক্ষ টাকা মূলধনের আছে, মূলধনের যে 1 লক্ষ টাকা আছে সেটা ক্রেডিট পাশে মূলধন নিজেই আছে, এই জন্য কি মূলধন কি ক্রেডিট ঘরেই বসে যাবে। ধরো 3 নম্বরে আছে বিক্রয়। ধরো 2,000 টাকা বিক্রয় আছে, ধরো 20,000 টাকা বিক্রয় আছে। তাহলে আমি 3 নং লিখলাম, বিক্রয় লিখলাম। বিক্রয়টা কি? বিক্রয়টা হলো আয়। বিক্রয়টা কি? আয়। এই জিনিসটাই মেইন। এই জিনিসটা বুঝতে পারলেই আমরা অনায়াসে প্রয়োগ করতে পারবো। এই আয়টা কোন ঘরে আছে দেখো তো? ডেবিট ঘরে না ক্রেডিট ঘরে? এই যে ক্রেডিটের ঘরে আয়টা আছে, অর্থাৎ এই বিক্রয়ের যে 20,000 টাকা আছে সেটা আমরা ক্রেডিট ঘরে বসাবো।
আচ্ছা, তারপরে আসি। ধরো 4 নং এ বলছে উত্তোলন। এটা আমাদের মন মতো করছে 2000 টাকা ধরো। তাহলে উত্তোলন লিখলাম। এই উত্তোলনটা কোন ঘরে বসবে? দেখো ডেবিট পাশে কি আছে? উত্তোলন আছে, ব্যয় আছে, সম্পদ আছে। ক্রেডিট পাশে কি আছে? আয়, দায়, উত্তোলন, মূলধন। তো কে ডেবিট পাশে উত্তোলন পেয়ে গেছে, অর্থাৎ এই উত্তোলনের যে টাকা 2000 টাকা আছে এটা কোথায় বসবে? ডেবিটের ঘরেই বসবে। ধরো আমি একটু মুছি। ধরো 5 নম্বর আছে প্রাপ্য 10,000 টাকা। 6 নম্বরে আছে প্রদায়, ধরো 30,000 টাকা। 5 নম্বরে লিখি। 5 নম্বরে কি বলছে? প্রাপ্য আছে। 5 নম্বরে আছে প্রাপ্য। আচ্ছা, প্রাপ্যটা কি তা কি জানো? প্রাপ্য হলো সম্পদ। যদি আমি কারো কাছে টাকা পেয়ে থাকি এটাকে বলা হয় প্রাপ্য। আর প্রাপ্য হলো দেনাদার। আর দেনাদারটা কি? সম্পদ। যদি আমি কারো কাছে টাকা পাই ওই লোকটা আমার কাছে কি? সম্পদ। আচ্ছা, ওইটাকে বলা হয় প্রাপ্য। কারো কাছে টাকা পাওয়াকে বলা হয় প্রাপ্য, বলা হয় দেনাদারও বলা হয়ে থাকে। আচ্ছা, প্রাপ্যটাকে আমরা বলবো সম্পদ। প্রাপ্যটাকে আমরা কি বলবো? সম্পদ বলে থাকি। প্রাপ্যটাকে কি বলে থাকি? সম্পদ। আচ্ছা, সম্পদটা কোন ঘরে বসতে পারে? দেখো আমাদের ডেবিট ঘরে সম্পদ আছে, অর্থাৎ এই প্রাপ্য যে 10,000 টাকা আছে এটা ডেবিট ঘরে বসে যাবে। তারপরে আছে 6 নম্বর আছে প্রদয়। প্রদয়টা কি? প্রদয় মানে আমার টাকা দিতে হবে, অর্থাৎ আমি কারো কাছে দায়বদ্ধ আছি। আমি কারো কাছে দায়বদ্ধ আছি, আমার কি? টাকা দেওয়া লাগবে, অর্থাৎ এটা দায়। আমি কারো কাছে কি? দায়বদ্ধ দায়বদ্ধ আছি। এটা প্রদয়টা হলো দায়। আচ্ছা, দায়টা কোন পাশে বসে? দেখো ক্রেডিট পাশে লেখা আছে দায়, অর্থাৎ এই প্রদয়ের যে 30,000 টাকা আছে আমরা এটা বসাবো কোথায়? ক্রেডিট পাশে বসাবো। আর কি বলা যায়? ধরো 7 নম্বর কমিশন প্রাপ্তি, মানে কমিশন পাইলাম 1,000 টাকা। তাহলে 7 নম্বরে লিখি কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি কি বলছি? কমিশন প্রাপ্তির কথা বলছি। কমিশন প্রাপ্তিটা কি? কমিশন প্রাপ্তি অর্থাৎ আমি কোনো কাজ করেছি, সে বিনিময়ে আমি কিছু টাকা কি? কমিশন পাইলাম। কমিশনটা, কমিশন প্রাপ্তি কথার উল্লেখ থাকলে বুঝবা এটা আমার জন্য আয়। এটা আমার জন্য কি? আয়। আয়টা কোন ঘরে বসে? ক্রেডিট ঘরে বসে। কত টাকা? 1,000 টাকা ক্রেডিট ঘরে বসে যাবে। আচ্ছা, তারপরে কি বলা যায়? ধরো আরেকটা হলো শিক্ষানবিশ স্যালামি। 8 নম্বর ধরো শিক্ষানবিশ স্যালামি। শিক্ষানবিশ স্যালামি ধরো 500 টাকা। তাহলে শিক্ষানবিশ, শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি আমার জন্য আয়। শিক্ষানবিশ সেলামি আমার জন্য কি? আয়। তাহলে আয়টা কোথায় বসে? আয়টা কোথায় বসে? এই যে ক্রেডিটের ঘরে। কত টাকা? 500 টাকা ক্রেডিটের ঘরে বসবে। এইভাবে কাজটা করতে হবে। তারপরে আমরা ধরো আমাদের এখন নাই, এটা টান দিব, এটা এগুলি যোগ করব, যোগ করে এখানে বসাবো, দুই পাশ অবশ্যই মিলে যাবে। আর এটা নাও মিলতে পারে। কথা বুঝাইতে পারছে? এটা নাও মিলতে পারে, কারণ নমুনা হিসাবে তোমাদের জাস্ট বোঝাইলাম আমরা রেও মিলে যে এই সকল যে এন্ট্রিগুলি উত্তর থেকে আনি এগুলি কিভাবে ডেবিটে আনি আর কিভাবে ক্রেডিটে আনি।
এইটাই আমাদের মূল বিষয়। এই জিনিসটা পারলে আমরা রেওমিল কি 50% কমপ্লিট। তবে একটা কথা আছে, এইগুলির সিনোনিম আছে। এইগুলির কি সিনোনিম আছে। আমরা এজন্য টেস্ট পেপার অথবা স্কুলগুলি প্র্যাকটিস করলে এই সিনোনিম গুলি পেয়ে যাব। অর্থাৎ এগুলি এই সিনোনিম গুলি যদি শিখতে পারি ভালো কইরা, তাহলে আমরা পরীক্ষায় কোনোভাবে আমরা কি আটকাবো না, অবশ্যই আমরা মিলাইতে পারবো। আশা করি তোমরা এই কনসেপ্টটা কি ক্লিয়ার হইতে পারলা।